আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি লায়লা ফারহানা, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নিয়ে। আমার আজকের ক্লাসটি আমি যাদের সাথে করব তারা আমার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। তোমরা কেমন আছো সবাই? আমার মনে হয় এই অকল্পনীয়, অভাবনীয় এবং অভূতপূর্ব সময়ের যে প্রাথমিক ধাক্কাটি, সেটি তোমরা অনেকটাই কাটিয়ে উঠেছো এবং সামলেও নিয়েছো। এখন হয়তো তোমরা এই সময়ের সাথে কিছুটা হলেও খাপ খাইয়ে নিয়ে বাসায় বসে কিভাবে কাজে লাগানো যায় সেইগুলি আমার মনে হয় খুঁজেও পেয়েছো এবং চেষ্টা করছো। এই চেষ্টার অবশ্য কম বা বেশি আছে, অনেকেই আছে যে সুন্দরভাবে কাজে লাগাতে পারছো, অনেকেই আছো তোমাদের মধ্যে ঠিক যেভাবে কাজে লাগাতে চাচ্ছ হয়তো হয়ে উঠছে না। তবে তোমাদের সকলের জন্যই সবসময় আমি দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ থাকো এবং প্রত্যেকেই এই সময়টিকে কাজে তো লাগাতে পারো, মানে পারার চেষ্টা তো করবেই, সাথে সাথে যেন কিছুটা হলেও খাপ খাইয়ে নিতে পারো পজিটিভ ওয়েতে। আমরা জানি যে নতুন যদি সব কিছু ঠিক থাকতো তাহলে এই সময় তোমরা দ্বাদশ শ্রেণীতে থাকতে। তো উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে তোমাদের ইংরেজি বিষয়ে যে কি বলবো আমি, সিলেবাসের যে বিষয়গুলির উপরে বেশি জোর দিতে হবে বা গুরুত্ব দিতে হবে, সেগুলি নিশ্চয়ই তোমাদের অন্যান্য স্যার এবং ম্যাডামরা আলোচনা করছেন, তোমরাও মনোযোগ দিয়ে শুনছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত সহজ এবং তোমরা অনেক ছোটোবেলা থেকেই এটির সাথে পরিচিত। আমি শুধুমাত্র আজকে আরেকবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেব। বিষয়টি পাংচুয়েশন বা বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্ন, যেটা বলেই তোমরা চেনো না কেন। তোমরা জানো, তারপরেও আমি আবারও বলছি যে যখন কোনো লেখা আমরা পড়ি, সেটা প্রবন্ধ হতে পারে, গদ্য হতে পারে, কোনো উপন্যাস হতে পারে বা কবিতা হতে পারে, আমরা কিন্তু একটানা পড়ে যাই না। সেখানে বিশেষ কিছু চিহ্নের উপরে নির্ভর করে কিংবা চিহ্নগুলির নির্দেশনা অনুযায়ী আমরা কোনো জায়গায় থেমে যাই বা কিছুটা বিরাম নেই। কখনো বেশি সময়ের জন্য বিরাম নিই, আবার কখনো অল্প সময়ের জন্য বিরাম নিই, অথবা কোথাও যদি প্রশ্ন থাকে সেটাও আমরা বুঝতে পারি, কিংবা আশ্চর্যসূচক যদি কোনো বাক্য থাকে বা ঘটনা থাকে বা বিষয় থাকে, সেটিও কিন্তু আমরা ওই চিহ্নগুলি দেখে বুঝতে পারি এবং কি হয়, আমাদের পুরো বিষয়টি সম্পর্কে একটি চমৎকার ধারণা তৈরি হয়। এই যে বিশেষ চিহ্নগুলি লেখার মাঝখানে কিংবা যে কোনো বাক্যের মাঝখানে, কয়েকটি শব্দের মাঝখানে এই বিশেষ চিহ্নগুলি, যেগুলি কিনা আমাদেরকে বিরাম কোথায় নিতে হবে এই নির্দেশনাটি প্রদান করে, তাদেরকেই বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্ক বলে। আমরা আজকে এই পাংচুয়েশন মার্কসগুলিকে নিয়ে আলোচনা করব এবং আরেকবার আমি বলবো যে কিছুটা হলেও রিভিশন করব, যেহেতু আমি জানি তোমরা এগুলো স্কুলেও কিছুটা শিখে এসছো। হ্যাঁ, আমরা নতুন করে সেগুলি আরেকবার দেখব এবং শুনে নেব। জ্যোতিচিহ্ন বিষয়ে তোমাদের একটি তথ্য দেওয়ার লোভ সামলাতে পারছি না, যদিও জানি তোমরা এটা জানো, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ বইটিতে যেমন তোমরা পেয়েছো এই তথ্য, ঠিক সেরকম স্কুলেও তোমাদের যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা কোনো গদ্য বা উপন্যাস তোমরা পড়ে, প্রবন্ধ তোমরা পড়ে থাকো, সেখানে অবশ্যই এই তথ্যটি তোমরা পেয়েছো। তারপরেও বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যে
এই জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার করেন এবং কি হন, এর মধ্যে একটা শৃঙ্খলা আনেন, যার কারণে তাকে কি বলা হয়, বাংলা গদ্যের প্রথম শিল্পী বলা হয়। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যদি যেহেতু পাংচুয়েশন পড়ছি, যে কয়েকটি পাংচুয়েশন মার্কস আমরা দেখতে পাই ইংলিশে, সেগুলি কি কি আগে সেটাই জেনে নিই। যে পাংচুয়েশন মার্কসগুলি সচরাচর আমাদের চোখে পড়ে সেগুলি হচ্ছে: নাম্বার 1 ফুল স্টপ, নাম্বার 2 কমা, নাম্বার 3 সেমিকোলন, নাম্বার 4 কোলন, নাম্বার 5 নোট অফ ইন্টারোগেশন, নাম্বার 6 note of exclamation, and number 7 inverted comma, number 8 apostrophe, number 9 hyphen, number 10 dash, number 11 brackets. এখন আমরা একটু চেষ্টা করি বিস্তারিত আলোচনা করবার। প্রথমে আমরা ফুল স্টপ নিয়ে আলোচনা করব। ফুল স্টপ অর্থাৎ বাংলায় এটাকে কি বলা হয়, দাড়ি। বাক্যে যখন একটি দীর্ঘ বিরতি প্রয়োজন হয়, এই দীর্ঘ বিরতি নির্দেশ করতে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটি ফুল স্টপ। দীর্ঘ বিরতি বা সম্পূর্ণ বিরতি, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে একটি বাক্য যখনই শেষ হয় তারপরেই আমরা ফুল স্টপ দিয়ে বাক্যটির সমাপ্তি টানি এবং এরপরে আবার একটি নতুন বাক্য শুরু হয়। এই সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স, এই সবগুলির শেষেই ফুল স্টপ বসে বা ব্যবহৃত হয়। যেমন একটি অ্যাসার্টিভ বাক্য বা সাধারণ বাক্য, দ্য বয় গোজ টু কলেজ, এটি যখনই শেষ হয়ে যাবে তার শেষে আমরা ফুল স্টপ দিয়ে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স, ওপেন দ্য ডোর, সিট ডাউন, রাইট ইউর নেম অন দ্য পেপার। এই যে বাক্যগুলি বললাম, প্রতিটা বাক্য শেষেই ফুল স্টপ দিয়ে আমরা বাক্যর সমাপ্তি নির্দেশ করব, অথবা এই বাক্যটি শেষ করার পরে একটি বিরতি দিয়ে নতুন একটি বাক্য শুরু করা হবে, সেই দীর্ঘ বিরতিটিকে বোঝাবো। এরপরে আসছে অপটেটিভ সেন্টেন্স, যেমন মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ। এই বাক্যগুলির শেষেও আমরা কি দিতে পারি, ফুল স্টপ দিয়ে বাক্যটিকে শেষ করে একটি দীর্ঘ বিরতি পরে আবার একটি নতুন বাক্যে চলে যেতে পারি। এছাড়াও এ তো গেল বাক্য শেষে যে দীর্ঘ বিরতি সেটা বোঝানোর জন্য ফুল স্টপ হয়ে গেল। এছাড়াও আরেকটি ক্ষেত্রে ফুল স্টপের ব্যবহার আছে, এটিও তোমরা জানো। যেমন ধরো, আমরা যখন লিখি এইচএসসি, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ইংলিশে সংক্ষেপে লেখো এইচএসসি। আবার এসএসসির যারা তারা লেখো এসএসসি, মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী যারা তারা লেখো এসএসসি। যারা এমএ ক্লাসের ছাত্রছাত্রী অর্থাৎ মাস্টার্স অফ আর্টস, সেই মাস্টার্স অফ আর্টস এটিকে সংক্ষেপে লেখা হয় MA। তখন আমরা কি করি, এম এর পরে একটি ফুল স্টপ দিয়ে এ লিখি। BA পাস সার্টিফিকেট এক্সামিনেশন, এই যে BA ব্যাচেলর অফ আর্টস, এটিকে সংক্ষেপে বলা হয় BA। এই বি এবং এই বি এর পরেও একটি ফুল স্টপ দেওয়া হয়, তবে তখন কিন্তু আর ওটাকে ফুল স্টপ বলা হবে না। এটা দিয়ে ওই মূল শব্দটির সংক্ষিপ্ত, মানে প্রথম অক্ষরটি দিয়ে আমরা ওই মূল শব্দটিকে প্রকাশ করব। এই জন্য এগুলিকে বলা হয় অ্যাব্রেভিয়েশন। অ্যাব্রেভিয়েশন অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ।
B for bachelor, A for arts. এই বি দিয়ে ব্যাচেলর শব্দটির সংক্ষেপ বা সংক্ষিপ্ত রূপটিকে বোঝানো হয়। তো এই সময় কিন্তু আমরা ওই ফুল স্টপটি ব্যবহার করে সংক্ষিপ্ত রূপটি, সেটি যে একটা বড় শব্দের ছোট্ট আকার, সেইটিকে বোঝানো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুল স্টপের কমপক্ষে দুটো ব্যবহার। একটি হলো যে কোনো বাক্য আর সমাপ্তি হয়ে গেলে সেখানে দীর্ঘ বিরতি বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করি, আর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর আমরা ফুল স্টপ ব্যবহার করি, যেমন HSC, SSE, এরপরে MA, BA, USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইত্যাদি। এরপরে আমরা দ্বিতীয় যে পাংচুয়েশন মার্কটির কথা বলবো, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এটির নাম কমা। কমার কিন্তু অনেক ব্যবহার রয়েছে, তোমাদের এগুলি সবগুলি মনে রাখতে হবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচভুক্ত দুইয়ের অধিক শব্দ পাশাপাশি থাকলে প্রথমটি কমা এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, যেমন মুরাদ কমা হান্নান কমা আজাদ অ্যান্ড আমজাদ আর ইন দ্য সেম ক্লাস। এরপরে নাম্বার 2, কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে সাধারণত কমা বসে। আমরা জানি অ্যাপোজিশন কি জিনিস। একটি নাউন সম্পর্কে যখন একাধিক অ্যাডজেক্টিভ, মানে একটি বিশেষ্য সম্পর্কে যখন একের অধিক বিশেষণ ব্যবহৃত হয় একটি বিশেষ্য সম্পর্কে, তখনই তাকে আমরা অ্যাপোজিশন বলি। যেমন মিস্টার শাহাবুদ্দিন আহমেদ কমা the principal of our college comma was a strict administrator. মিস্টার শাহাবুদ্দিন আহমেদ, যার পরিচয় হলো তিনি আমাদের কলেজের প্রিন্সিপাল, তার সম্পর্কে বলা হচ্ছে। এবং আরেকটি বাক্য যেটি তার সম্পর্কে বলা হয় সেটি হলো যে তিনি একজন স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। সেখানে ওই যে মিস্টার শাহাবুদ্দিন, সেখানে কমা দিয়ে তার পরিচয়টি উল্লেখ করে তারপরে তার সম্পর্কে যেটি বলা হচ্ছে সেটিকে উল্লেখ করা হয়। মিস্টার শাহাবুদ্দিন কমা দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ কমা ওয়াজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। নাম্বার 3, ভোকেশন কেস কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে মধ্যে থাকলে, উভয় পার্শ্বে এবং যদি শেষে থাকে তবে তার পূর্বে সাধারণত কমা বসে। যেমন রহমান কমা ডু দ্য ওয়ার্ক ফুল স্টপ। টেল মি comma my dear friends comma how can I help you? Do the work comma রহমান। অর্থাৎ কাউকে অ্যাড্রেস করে ডাকলে সেই নামের পরে কিংবা তাকে উদ্দেশ্য করে যদি কোনো বিশেষণ ব্যবহার করা হয় সেইটের আগে এবং পরে কমা বসে, এটাকে ভোকেশন কেস বলে। এরপরে নাম্বার 4, অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে সাধারণত কমা বসে। যেমন দ্য ডিনার বিং ওভার কমা উই লেফট দ্য প্লেস। Mr. Anwar, comma, I think, comma,
is the best teacher in the college. He earns a lot of money per month, comma, say, comma, 20,000. এরপরে নাম্বার 5, যদি বাক্যে পেয়ার অফ ওয়ার্ডস থাকে তাহলে কি হবে? একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর কমা বসবে। যেমন হাই অ্যান্ড লো, কমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কমা, রিচ অ্যান্ড পুয়ার, কমা, অল আর ইকুয়াল টু আল্লাহ। আল্লাহর কাছে সবাই সমান। এই সবাইয়ের মধ্যে যে গ্রুপগুলি পড়েছে সেগুলো বেশ কিছু পেয়ার অফ ওয়ার্ডস আছে, যেমন হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার। এই সবগুলিকেই কমা দিয়ে আলাদা আলাদাভাবে ইন্ডিকেট করা হচ্ছে। নাম্বার 6, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর সাধারণত কমা বসে। যেমন হি সেইড, তারপরে কিন্তু কমা বসবে। এখানে যদি আমি দিতাম হি সেইড টু মি, তারপরেও কমা বসবে। তারপরে ইনভার্টেড কমার ভিতরে আমরা ওই ডিরেক্ট স্পিচটি দিয়ে দেব, আই শ্যাল গো। হি সেইড, কমা, এরপরে ইনভার্টেড কমার ভেতরে থাকছে আই শ্যাল গো। নাম্বার 7, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে, তারপর এবং মধ্যে থাকলে উভয় পার্শ্বে কমা বসে। যেমন রানিং অ্যাওয়ে, কমা, দ্য কালপ্রিট স্কেপড হিমসেলফ। হি ইজ, কমা, সো ফার, কমা, আ গুড বয়। হি ইজ সো ফার আ গুড বয়। হি ইজ, কমা, সো ফার, কমা, আ গুড বয়। নাম্বার 8, একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলির প্রথমটির পরে সাধারণত কমা বসে। যেমন ইউ আর কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক। হি ইজ আ ভেরি ভেরি সিনসিয়ার স্টুডেন্ট। এই যে কোয়াইট এবং কোয়াইট, এই দুটোর মাঝখানে কমা বসছে, একই শব্দের পুনরুক্তি ঘটছে। ভেরি ভেরি, হি ইজ এ ভেরি ভেরি সিনসিয়ার স্টুডেন্ট। এই ভেরি এবং দুই ভেরির মাঝখানে কি বসছে? ওখানেও কমা বসছে। এরপরে আসছে নাম্বার 9, অ্যাডভার্ব ক্লজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপর কমা বসে। অ্যাডভার্ব ক্লজে যেমন ইফ হি কামস, কমা, আই শ্যাল গো। If he pass the examination, I will gift him a nice present. If he comes এর পরে কমা হবে, if he pass the examination এর পরে কমা হবে। নাম্বার 10, সেন্টেন্সের ভার্ব অমিশন নির্দেশ করার জন্য কমা বসে। অর্থাৎ ভার্ব যদি অমিশন হয় বা উঠে যায় সেখানেও কমা বসে। হি বট এ চেইন অ্যান্ড হি, কমা, এ সেট অফ কমস। এখানে বাক্যের প্রথম অংশটিতে দেয়া আছে হি বট এ চেইন, সরি, শি বট আ চেইন অ্যান্ড হি, কমা, আ সেট অফ কমস। এই বাক্যটি আমি জানি তোমাদের অতি পরিচিত, দ্য গিফট অফ মেজাই, এটি বিখ্যাত শর্ট স্টোরি। এখানকার একটি অসাধারণ বাক্য যেখানে বলা হয়েছে যে শি বট এ চেইন অ্যান্ড হি, কমা, আ সেট অফ কোমস। দিস শি ইজ ডেলা অ্যান্ড হি ইজ জিম। দ্যাট ইজ ডেলা বট এ চেইন, ডেলা একটি চেইন কিনে নিয়ে এনেছিল এবং জিম একটি চিরুনি। পরের বাক্যটিতে ওই যে ভার্ব কিনেছিল বা বট, এটি অমিটেড বা অমিশন হয়েছে। এই অমিশন বোঝানোর জন্য ওখানে একটি
কমা বসানো হয়েছে। আবারও খেয়াল করে দেখো, শি বট আ চেইন অ্যান্ড হি কমা আ সেট অফ কমস। এই কমাটির স্থলে আরেকটি বট হতে পারত, হি বট এ সেট অফ কমস, কিন্তু ওই বট বা কিনেছিল এটিকে উঠিয়ে দিয়ে এখানটায় কমা বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই কমার ব্যবহারের যে শেষ যে নিয়মটি নাম্বার 10, এই নিয়মে আমরা কি পড়লাম, সেন্টেন্সের যখন ভার্ব অমিশন হয় সেটি নির্দেশ করতেও সাধারণত কমা বসে। এরপরে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা চলে যাই সেমিকোলনের ব্যবহার এটিতে। কমার চেয়ে একটু অধিক সময় বিরতি চিহ্ন নির্দেশনা করতে, একটু অধিক সময়ের বিরতি নির্দেশনা করতে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটিকে সেমিকোলন বলা হয়। আমরা এখন দেখি কোথায় কোথায় সেমিকোলন ব্যবহৃত হতে পারে। কোঅর্ডিনেটিং ক্লজ সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, আমরা জানি কনজাংশন কোনগুলি। কনজাংশন বাদ দেওয়া এটি নির্দেশ করতেও আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। যেমন উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড সেমিকোলন, উই প্লেড ক্রিকেট সেমিকোলন, উই এনজয়েড আওয়ারসেলভস। এখানে তিনটি বাক্য আমরা দেখতে পাচ্ছি। তিনটে বাক্যকে কিন্তু কনজাংশনের মাধ্যমেও যুক্ত করা যেত অ্যান্ড দিয়ে, কিন্তু এটিকে আরও বেশি এর মধ্যে সৌন্দর্য কিংবা মাধুর্য যোগ করতে আমরা যেটা করছি সেমিকোলন ব্যবহার করছি, বা এটিকে আরও দৃষ্টিগ্রাহী করতে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড সেমিকোলন, উই প্লেড ক্রিকেট সেমিকোলন, উই এনজয়েড আওয়ারসেলভস। ঠিক এভাবেই আমরা লিখতে পারি ইউনাইটেড উই স্ট্যান্ড সেমিকোলন, ডিভাইডেড উই ফল। এখানে কিন্তু ওই যে কনজাংশন অ্যান্ড যেটা এটি বাদ গেল, ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল, এই অ্যান্ডটিকে উঠিয়ে আমরা ওখানে সেমিকোলন ব্যবহার করছি। ইউনাইটেড উই স্ট্যান্ড সেমিকোলন, ডিভাইডেড উই ফল। এরপরে সেমিকোলনের দ্বিতীয় ব্যবহার, therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless। খেয়াল করে শোনো, আমি আবারও বলছি, therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজগুলো যদি বিপরীত অর্থ প্রকাশ করে, তবে ওই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে আমরা কি ব্যবহার করব, সেমিকোলন ব্যবহার করব। যেমন হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস সেমিকোলন, ইয়েট হি ডিড নট গেট দ্য জব। এই যে এখানে আমরা দেখলাম ইয়েট আছে, এর সামনে আমরা সেমিকোলন ব্যবহার করলাম। এরপরে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানব কোলনের ব্যবহার। সেমিকোলনের চেয়ে যখন আরেকটু অধিক সময়ের বিরতির নির্দেশনা থাকে, সেইটি নির্দেশ করতে কোলন ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে আমরা কোলন ব্যবহার করি। যেমন প্রশ্নে যেটা থাকে, এক্সপ্লেইন দ্য সেন্টেন্স কোলন, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। There are two kinds of voice colon, number 1 active voice, number 2 passive voice। এরপরে আমরা আসি কোলনের দ্বিতীয় ব্যবহারে। ডায়ালগ বা ড্রামা বা নাটকে তোমরা দেখবে যে সেখানে ডায়ালগ বা সংলাপ থাকে। এই ডায়ালগ বা ড্রামাতে কি হয়, বক্তার নাম এবং তার কথার মধ্যে কোলন ব্যবহৃত হয়। তোমাদের
ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য পাঠ বইয়ে যদি তোমাদের নাটক থেকে থাকে কিংবা ড্রামা থেকে থাকে তোমরা খেয়াল করে দেখবে, কিংবা শুধু এখানেই নয়, তোমরা যে কোনো সাহিত্যের যে বিষয় যে বইগুলি, নাটকের বই কিংবা ড্রামার বইগুলি যদি তোমরা পড়ো তাহলে খেয়াল করে দেখবে যে সেখানে সংলাপ কিংবা ডায়লগে যেভাবে লেখা থাকে, প্রথমে যার ডায়লগ বা সংলাপ তার নামটি দেয়া থাকে, তারপরে কোলন ব্যবহৃত হয় এবং তারপরে তার যে বক্তব্য বা কথাগুলি থাকে সেগুলি চলে আসে। যেমন কোনো একটি কবিতার কোনো একটি নাটকের একটি ডায়লগ এভাবে লেখা হয়েছে বা লেখা আমরা দেখতে পাই, বকুল কোলন হাউ আর ইউ, মুকুল বলছে, মুকুল কোলন আই এম ফাইন। তোমাদের ডায়লগ এটার উপরে তো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হয়, এখানেও কিন্তু তোমরা এই ফরম্যাটটি অনুসরণ করেই তোমরা লিখে থাকো। এরপরে কোলনের তৃতীয় ব্যবহার, যেমন গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময়ও কিন্তু আমরা কোলন ব্যবহার করি। যেমন এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ আর ইন্টেলিজেন্ট, কমা আগলি, কমা বিউটিফুল, এটসেট্রা। কিন্তু শুরুতে যে কথাটা আমরা দিলাম যে এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ আর, তারপরে কিন্তু আমরা কোলন দিই এবং এরপরে কি হয়, যে এক্সাম্পলগুলি আছে যেমন ইন্টেলিজেন্ট, কমা আগলি, কমা বিউটিফুল, এটসেট্রা। এরপরে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পাংচুয়েশন মার্ক, নোট অফ ইন্টারোগেশন, যেটিকে আমরা প্রশ্নবোধক চিহ্ন নামে চিনি। খুবই নাম শুনেই বোঝা যাচ্ছে যেটিকে সাধারণত কোথায় ব্যবহার করা হয়। ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করা হয়। যেমন where are you going, ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন, কিংবা what class are you in। কিন্তু ইনডাইরেক্ট কোয়েশ্চেন বা ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনে নোট অফ ইন্টারোগেশন না বসে ফুল স্টপ বসে। এটিও আমরা জানি, কারণ আমরা যখন স্পিচ চেঞ্জ বা ন্যারেশন করি তখন দেখেছি যে ডিরেক্ট স্পিচে নোট অফ ইন্টারোগেশন থাকলেও ইনডাইরেক্ট স্পিচে কিন্তু নোট অফ ইন্টারোগেশন থাকে না। যেমন হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। ডিরেক্ট স্পিচে থাকে হি told me, comma, interrogative ইনভার্টেড কমার মধ্যে রয়েছে হোয়াট ইজ ইউর নেম। আমরা যখন এটিকে ইনডাইরেক্ট স্পিচে লিখি তখন আমাদের বাক্যটি হয় হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে কিন্তু নোট অফ ইন্টারোগেশন থাকছে না, এটা শেষে আমরা ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে আরেকটি ইম্পর্ট্যান্ট জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন মার্কস শিখব, এটির নাম হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন। সাধারণত কি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন বসে। এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা মনে করে দেখো, হাউ ফাইন দ্য বার্ড ইজ, হোয়াট এ চার্মিং সিনারি ইট ইজ। এই বাক্যগুলির শেষেই সাধারণত আমরা এই নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করি, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি। এছাড়া আরেকটি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে কি ইন্টারজেকশন, অর্থাৎ বিস্ময়বোধক যে আওয়াজগুলি রয়েছে, যেমন অ্যালাস আই অ্যাম আনডান, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই যে অ্যালাস এবং হুররা, এই দুটো বিস্ময়বোধক আওয়াজ বা ইন্টারজেকশন, এরপরেও আমরা নোট অফ
এক্সক্লামেশন ব্যবহার করি। এরপরে আসছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা আমরা জানি যে সাধারণত ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। যেমন দ্য ম্যান সেইড, আর ইউ হাংরি? হি আস্কড মি, হোয়াট ইজ ইউর নেম? এই যে দি ম্যান সেইড কমা দেওয়ার পরে ওই মানুষটির যে কথাটি রয়েছে আর ইউ হাংরি, এই পুরো বাক্যটি আর ইউ হাংরি প্রশ্নবোধক বা একটি প্রশ্নসূচক বাক্য, তার শেষে একটি নোট অফ ইন্টারোগেশন রয়েছে। এই পুরো চিহ্নটি সমেত যে বাক্যটি রয়েছে প্রশ্নবোধক, এই পুরো বাক্যটি আমরা কিসের মধ্যে দিচ্ছি? এই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আসছে যেমন হোয়াট ইজ ইউর নেম? হি টোল্ড মি। এই যে হোয়াট ইজ ইউর নেম বাক্যটির শেষে এটি ইন্টারোগেটিভ সাইন রয়েছে বা নোট অফ ইন্টারোগেশন রয়েছে, এই সবটুকুই আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি। কোথায়? রিপোর্টেড স্পিচে বা ডিরেক্ট স্পিচে। এছাড়াও আর কোথায় ব্যবহার হতে পারে ইনভার্টেড কমা? আরেকটি ক্ষেত্রে, সেটি হচ্ছে এরকম, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে আমরা সাধারণত ইনভার্টেড কমা ব্যবহার করি। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই যে হ্যামলেট নাটিকাটির নাম, এই নামটিকে আমরা সুনির্দিষ্ট করতে এই শব্দটির দুই দিকেই এই শব্দটিতে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। যেমন রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস চোখের বালি, এই চোখের বালি নামটিতে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। এরপরে ভীষণ ইন্টারেস্টিং আরেকটি পাঞ্চুয়েশন মার্কস, সেটিকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এটি খুবই ইন্টারেস্টিং এই জন্যে যে আমরা কিন্তু প্রায় এটিকে ব্যবহার করি এবং অনেক সময় দেখা যায় যে ব্যবহার করছে ঠিকই, কিন্তু জিনিসটি সম্পর্কে আমাদের খুব একটা পরিষ্কার ধারণা নেই। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। অ্যাপোস্ট্রফি কেমন একটু খেয়াল করে দেখো। এটিও একটি কমা, কিন্তু কমা সাধারণত নিচের দিকে ব্যবহৃত হয়। এই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় ওপরের দিকে, অর্থাৎ মাত্রা যেখানে থাকে উপরের দিকে ব্যবহৃত হয়। অ্যাপোস্ট্রফির সাধারণত তিনটি ব্যবহার রয়েছে। প্রথমটি, পজেসিভ কেসের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন দিস ইজ রহিমস বুক, দিস ইজ রহিমাস গার্ডেন, দিস ইজ কামালস বল। এই যে রহিমাস, রহিমস কিংবা কামালস, এই পজিটিভ কেসগুলিতে রহিমাস নামের শেষে ওই এসটির আগে ব্যবহৃত হয় যেটি, সেটি হলো অ্যাপোস্ট্রফি। রহিমার, কামালের, রহিমের, এই এর বোঝাতে বা পজিটিভ কেস ইংলিশে বোঝাতে এস ব্যবহৃত হয়। সেই এসটির আগে এবং নামের শেষে এই দুইটির মাঝখানেই সাধারণত অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এরপরে আসছে নাম্বার 2, কোনো শব্দের যদি কোনো অক্ষর বাদ দেওয়া হয়, সেই বাদ দেওয়ার স্থানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন হোয়াটস দ্য ম্যাটার, এটা আমরা বলি, সবসময় ব্যবহার করি, কিন্তু এই হোয়াটসটা অনেক সময় আমরা আমাদের নিজেদের কাছে ব্যবহার করতে করতে এমন হয়ে যায়, ব্যবহার করে যাই কিছুটা অভ্যাসের বশে, কিন্তু আমরা অনেক সময় কি কারণে এটি ব্যবহার করছি অনেক সময় আমরা একটু ভুলেও যাই। আজকে যাই হোক, আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। এই যে হোয়াটস, এটি মূলত হোয়াট ইজ এরই সংক্ষিপ্ত রূপ। এই যে হোয়াট ইজ, হোয়াটটি ঠিক থাকলো,
ইসের এসটিও ঠিক থাকলো, মাঝখানের আইটি উঠে গেল, দুটো একসাথে হয়ে গেল। এই আইটি উঠে যে ওই জায়গাটিতে ওই উঠে যাওয়া বা ওই অমিশন কিংবা সেই অক্ষরের যে বাদ যাওয়া, এইটি বোঝাতে ওখানে একটি অ্যাপোস্ট্রফি লেখা হয় বা কমা দেয়া হয়। হোয়াটস দ্য ম্যাটার, হি কান্ট ডু দিস। এই যে কান্ট বা যেটা কিনা ক্যান নটের সংক্ষিপ্ত রূপ, সেখানেও কিন্তু আমরা কি দিচ্ছি, অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। ডাজন্ট, ডাস নট, এই পুরোটিকে আমরা একসাথে লিখছি ডাজন্ট, এখানেও অ্যাপোস্ট্রফির ব্যবহার আছে। ইট ইজ 8 o'clock নাও। 8 ও এর পরে একটি অ্যাপোস্ট্রফি, তারপরে ক্লক, অর্থাৎ কিনা অফ নাও, এই ওটা হচ্ছে অফ নাও। এরপরে অ্যাপোস্ট্রফির আরেকটি ব্যবহার আছে, নাম্বার 3, 3 নম্বর যে ব্যবহারটি, সেটি হচ্ছে কি অক্ষর বা সংখ্যা, লেটার বা ফিগার এর প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন গার্লস হাই স্কুল, বয়েজ হাই স্কুল, এগুলিতেও কিন্তু আমরা শেষে অ্যাপোস্ট্রফি দেখতে পাই। এরপরে আরেকটি পাংচুয়েশন মার্কসের ব্যবহার আমরা দেখতে পাই বাক্যতে বা কোনো লেখায়, সেটি হচ্ছে হাইফেন। হাইফেন কোথায় কোথায় ব্যবহৃত হয়? নাম্বার 1, কম্পাউন্ড ওয়ার্ডস এর বিভিন্ন অংশ যুক্ত করতে সাধারণত হাইফেন ব্যবহৃত হয়। যেমন ফাদার ইন ল, ফাদার হাইফেন ইন ল, মাদার ইন ল, মাদার হাইফেন ইন হাইফেন ল। এরপরে হাইফেনের দ্বিতীয় ব্যবহার, ছত্রের শেষে বা কোনো লাইনের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তারপর হাইফেন বসিয়ে বাকি অংশ পরের ছত্রে বা লাইনে লিখতে হয়। যেমন আই স হিম ইয়েস্টারডে, তারপরে হয়তো আমরা লিখে দিচ্ছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট দেন। এরপরে আরেকটি পাংচুয়েশন মার্কস আছে, সেটিকে বলা হয় ড্যাশ। ড্যাশের ব্যবহারটা কেমন? চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মধ্যে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ ড্যাশ, বাট ওয়াই থিঙ্ক অফ দ্য পাস্ট। দ্বিতীয় যে ব্যবহারটি আছে, ওয়ার্ডস ইন অ্যাপোজিশন নির্দেশ করতে। হি স্কলস মেনি থিংস ড্যাশ ল্যান্ড কমা ফার্নিচার। হি সোল্ড মেনি থিংস ড্যাশ ল্যান্ড কমা ফার্নিচার। অর্থাৎ যেমন এই ব্যাপারটি বোঝাতেও আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। হি সোল্ড মেনি থিংস, সে অনেক জিনিস বিক্রি করেছে, যেমন জমি, আসবাবপত্র। হি সোল্ড মেনি থিংস ড্যাশ ল্যান্ড কমা ফার্নিচার এটসেট্রা। এরপরে তৃতীয় ব্যবহারটি, সেন্টেন্সের মধ্যে যদি কোনো অসংলগ্ন অংশ ঢোকাতে হয় তবে তার আগে এবং পরে ড্যাশ ব্যবহার করতে হয়। যেমন all the men dash both rich and poor dash will die। এছাড়া হেজিটিং ফল্টারিং স্পিচ নির্দেশ করতেও বাক্যে দেখা যায় যে ড্যাশ ব্যবহার করা হচ্ছে। যেমন আই ড্যাশ ইয়ার ড্যাশ আই, দ্যাট ইজ I have passed। এইগুলি সাধারণত আমরা বিভিন্ন উপন্যাসের বা নাটকের বাক্যে দেখতে পাই। তোমাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম যে একটা পাংচুয়েশন মার্কসের মাধ্যমে
এই যে যতগুলি পাংচুয়েশন মার্কসের কথা আমরা শুনলাম, এই সবগুলি পাংচুয়েশন মার্কসের ব্যবহারের কারণে কি হয়, যে লেখাটি আমরা পড়ি সেটা গদ্য হতে পারে, পদ্য হতে পারে, উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, যাই পড়ি না কেন সেটি কিন্তু তার যে ইনার মিনিংটি রয়েছে কিংবা তার লেখক যে ব্যাপারটি আমাদের বোঝাতে চাচ্ছেন সেটি কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কারভাবে পরিস্ফুট হয়ে ওঠে। এমনকি পাংচুয়েশন মার্কসের সঠিক ব্যবহার আমাদের কিন্তু ওই লেখাটিকেই আমাদের চোখের সামনে একটা চলমান ফিল্মের মতো বা দৃশ্যের মতো ওটাকে রূপান্তর ঘটিয়ে দিতে পারে। কারণ যে বাক্যে চিৎকার আছে, ভয়ের চিৎকার, আর্তনাদ কিংবা খুশিতে চিৎকার, সেটি কিন্তু সেই বাক্যে পাংচুয়েশন মার্কসের ব্যবহার দেখলেই আমরা বুঝতে পারবো। যে বাক্যটি আনন্দের সেটা লেখা পড়লেই বোঝা যাবে, কোথায় থামছে, কোথায় হেজিটেট ফিল করছে, অর্থাৎ কিনা ইতস্তত বোধ করছে, এই বোধের এই যে ধরনটি, এই যে অনুভূতির এই মাত্রাটিও আমরা কিন্তু পাংচুয়েশন মার্কসের সঠিক ব্যবহারের মাধ্যমেও এই জিনিসটা বুঝতে পারি। অর্থাৎ কেউ যদি হেজিটেট ফিল করে কিংবা ইতস্তত বোধ করে, তার ওই যে বাক্যগুলি কেমন হবে সেটি ক্ষেত্রে এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে ড্যাশ এইটা কি করে ব্যবহার করা হচ্ছে, তার এই যে একটি শব্দ বলতে গিয়ে কয়েকবার থেমে যাওয়া, এই যে থামার যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আমরা ড্যাশ দিয়ে দিয়ে প্রকাশ করতে পারি। তাহলেই বোঝা যাবে যে হেজিটেশন বা ইতস্তত বোধ হচ্ছে। যাই হোক, পাংচুয়েশন মার্কসের মধ্যে ব্র্যাকেটও পড়ছে। আমরা সাধারণত কোনো কিছু ব্যাখ্যা করতে বা প্যারেনথেসিস এটিকে স্পষ্ট করে বোঝাতে ব্র্যাকেট ব্যবহার করি। যেমন ধরো, আই হ্যাভ লস্ট অল, ব্র্যাকেটে দিয়ে দিলাম আই হ্যাড 10,000 টেক উইথ মি, অর্থাৎ কিনা আমার সাথে থাকা যে 10,000 টাকা সেটা সবটুকুই আমি হারিয়েছি। আই হ্যাভ লস্ট অল, এটিকে হয়তো উচ্চস্বরে বলা হলো বা শব্দের মাধ্যমে বলা হলো, কিন্তু আসল মানে এটার ভেতরের যে কথা সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখা হলো কি, আই হ্যাড 10,000 টেক টাকা উইথ মি। এই ব্র্যাকেটের ব্যবহারও পাংচুয়েশন এর একটি অনন্য মাত্রা। এছাড়াও পাংচুয়েশন মার্কস যেগুলি সেগুলি যেমন আমরা জানলাম, পাংচুয়েশনে যখন এই প্রশ্নর উত্তর তোমরা দেবে সেখানে কিন্তু আরেকটি বিশেষ ব্যাপারের প্রতি, আরেকটি বিশেষ দিকের প্রতিও তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের যে অক্ষর বা ক্যাপিটাল লেটার ব্যবহারের ক্ষেত্রে তোমাদের মনোযোগী এবং এই ক্ষেত্রেও তোমাদের দৃষ্টি রাখতে হবে। এটিও কিন্তু পাংচুয়েশন এই প্রশ্নের উত্তরটি যখন তোমরা দেবে সেখানে এই ব্যাপারটিও লক্ষ্য রাখার একটি বিষয়। পাংচুয়েশন মার্কস তো তোমরা খেয়াল করবেই, সাথে সাথে খেয়াল করবে ইউজ অফ ক্যাপিটাল লেটার, কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সেই দিকগুলি আমরা আগেও মানে পড়ে এসেছি এবং খুব ভালো করেই জানি কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। তারপরেও তোমাদের সুবিধার্থে আবার যাতে তোমাদের সুস্পষ্টভাবে মনে পড়ে সেজন্য আমি কিছু ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় ব্যবহৃত হয় কয়েকটি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। যেমন সাধারণত যা হয়, প্রত্যেকটি বাক্যের শুরুতেই প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি কী হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তারপর প্রতিটি ইংরেজি কবিতার যে প্রথম লাইনটি রয়েছে সেটির প্রথম অক্ষরও হবে ক্যাপিটাল লেটার। প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ এদেরও প্রথম অক্ষরটি বা লেটারটি, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন আই মেড আসলাম ইয়েস্টারডে, এই যে আসলাম এই নামটি ক্যাপিটাল লেটারে হবে। হি লাইকস চাইনিজ ডিশেস, এই যে চাইনিজ এই প্রপার অ্যাডজেক্টিভের শুরুর লেটার বা অক্ষরটি ক্যাপিটাল লেটারে হবে। এছাড়া 12 মাস বা বিভিন্ন বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলি যেমন শুরুতে আসছে। এছাড়া বার, মানডে, সানডে, ফ্রাইডে এগুলি ক্যাপিটাল লেটারে হবে। এছাড়া বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, যেমন আওয়ার এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট অগাস্ট,
অবশ্যই আমাদের এক্সামিনেশন একটি বড় ঘটনা। এই যে আওয়ার এক্সামিনেশনের ইটি এখানে বড় হাতের হবে। তারপরে দ্য ব্যাটল অফ পলাসি টুক প্লেস ইন 1757 AD। এই ব্যাটল অফ পলাসি, পলাসি পিটা হচ্ছে বড় হাতের। এছাড়াও প্রোনাউন আই এবং ইন্টারজেকশন সর্বদাই ক্যাপিটাল লেটারে হয়। আইটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়। তারপরে ইন্টারজেকশন, ওই যে হুররা, ও আল্লাহ, ব্লেস মি, এগুলি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এই ওটি, ও, তারপরে বি এর ব্লেস মির সেই বিটি, কিংবা প্রোনাউন আই, আই যেখানেই লেখা হোক না কেন অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। আল্লাহর নামবাচক যে শব্দগুলি এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন এর প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। যেমন আল্লাহ তো আমরা লিখি ক্যাপিটাল লেটারে, সেটা বাক্যের যেখানেই হোক না কেন, অথবা তার যে প্রপার প্রোনাউনটি যেটি ব্যবহার হয় আল্লাহর নামের পরিবর্তে, সেই হি, এটিও কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। যেমন দ্য ওল্ড সেইলর প্রেইড টু আল্লাহ অ্যান্ড হি ব্লেসড হিম। এই যে আল্লাহ, সেখানেও এ বড় হাতের, এবং হি ব্লেসড হিম, এই হি বা আল্লাহ, এই হি প্রোনাউনটিও বড় হাতের ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে বা বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। এছাড়া উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যেমন ওই যে বিএ, এমএ, যেটা তোমাদের আগেই বলেছি, এইচএসসি, এগুলি সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। এইচএসসি তিনটেই ক্যাপিটাল লেটার, বিএ দুটোই ক্যাপিটাল লেটার। কোটেশনের প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন দ্য প্রিন্সিপাল সেইড টু দ্য স্টুডেন্ট, বাক্যটির শুরুতে রয়েছে দি, সেই দি তো অবশ্যই ক্যাপিটাল লেটার, কিন্তু তার যে ডিরেক্ট স্পিচটি রয়েছে, কোটেশনটি রয়েছে, সেটিও অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। যেমন ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এই ইউ এর ওয়াইটি হবে ক্যাপিটাল লেটারে। হি আস্কড মি হোয়াট ইজ ইউর নেম, হি আস্কড মি, কমা, ইনভার্টেড কমার মধ্যে হোয়াট ইজ ইউর নেম, এই যে রিপোর্টেড স্পিচ বা ডিরেক্ট স্পিচ, এটির হোয়াটের ডাব্লিউটিও লেখা হবে ক্যাপিটাল লেটারে। চিঠিপত্রে সম্বোধন করতে সাধারণত ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। যেমন মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, এই যে মাই ডিয়ার মাদার, মাই তো অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম, মাদার এমটি ক্যাপিটাল লেটারে, ডিয়ার স্যার, এখানে ডিয়ারের ডি ক্যাপিটাল লেটার এবং স্যার এসটিও ক্যাপিটাল লেটারে। যে কোনো বই বা পত্রিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দ্য কোরআন, দ্য অবজারভার, হ্যামলেট, এটসেট্রা। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, এর প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি সাধারণত ক্যাপিটাল লেটার হয়। যেমন কবি নজরুল ইসলাম গভর্নমেন্ট কলেজ, দ্য কারেন্ট নিউজ পাবলিকেশনস, এগুলি সবগুলি ক্যাপিটাল লেটারে লেখা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন আমরা যে বিভিন্ন সাবজেক্টগুলি পড়ছি, যেমন ইংলিশ, বাংলা, ফ্রেঞ্চ, এই সবগুলি যে ভাষা সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, অ্যারাবিক, এগুলি সবই সাধারণত কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। তবে অন্যান্য সাবজেক্টগুলি, সেগুলি কিন্তু আবার স্মল লেটারে, যদি ভেতরে বাক্যের মাঝখানে থাকে, যেমন ফিজিক্স, বায়োলজি, এগুলি কিন্তু আবার স্মল লেটারে হবে। তোমাদের মনে রাখতে হবে ভাষা সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, যেমন ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, পালি, এটসেট্রা, এইগুলির প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার, কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে স্মল লেটার হবে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এটসেট্রা। তবে কারিকুলাম বা সাবজেক্ট ইন এক্সামিনেশন, হ্যাঁ, এটা বোঝাতে কিন্তু ভাষা ছাড়া অন্যান্য বিষয়ের প্রথমে লেটার ক্যাপিটাল হতেই পারে। যেমন হি হ্যাজ পাসড ইন হিস্ট্রি বাট ফেইলড ইন ম্যাথামেটিক্স, এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটি
ক্যাপিটাল লেটারে হবে। আচ্ছা, জাহাজ, বিমান, ট্রেন ইত্যাদি বিখ্যাত স্থান বা এই যে যানবাহনগুলি রয়েছে যেটা বিখ্যাত, তাদের প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারে। যেমন বিখ্যাত জাহাজ বলতেই যার নাম প্রথমেই চলে আসে, তোমরা বলতে পারো দি টাইটানিক, ঠিক বলেছ। তারপরে বিখ্যাত স্থাপনা দ্য তাজমহল, বিখ্যাত ট্রেন মহানগর এক্সপ্রেস, হ্যাঁ, ইত্যাদি যে নামগুলি রয়েছে জাহাজ, বিমান, ট্রেন, স্থান, এদের নামের অধ্যাক্ষর কি হবে বা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। তারপরে জাতি, ধর্মীয় বা সম্প্রদায়, তাদের নামের প্রথম অক্ষরও ক্যাপিটাল হবে, দ্য মুসলিম, দ্য খ্রিশ্চিয়ান, দ্য সুন্নি এটসেট্রা। বিভিন্ন দিকের নামের প্রথম অক্ষর স্মল লেটার হয় সাধারণত, কিন্তু দিক যখন ভৌগোলিক রিজিয়ন বা এরিয়ার সাবস্টিটিউট হিসাবে বসে তখন তাদের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা জানি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই না? এখানে কিন্তু ইস্ট আমরা লিখব স্মল লেটারে, যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে আমরা যেটা করব, এখানে স্মল লেটার লেখা যেতেই পারে, কিন্তু যখন কিনা ভৌগোলিক রিজিয়ন বা এরিয়ার সাবস্টিটিউট হিসাবে বসে তখন কিন্তু সেখানে আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট, এই পূর্বেই বা পূর্বাঞ্চলেই তিনি তার জীবনের বেশিরভাগ সময়টি ব্যয় করেছেন। এই পূর্ব বলতে পূর্ব অংশটিকে বোঝাচ্ছে, সেটা পৃথিবীর পূর্ব দিক, দ্যাট ইজ জাপান, ওই এরিয়াটা হতে পারে, অথবা যে কোনো দেশ। আমার বাংলাদেশের পূর্ব দিক বলতে সাধারণত কি বোঝায়, এই যে সিলেট, কিশোরগঞ্জ, এই যে পূর্বাঞ্চলীয় যে অংশটি, এটি হতে পারে। এই যে পুরো রিজিয়নটাকে যখন রিপ্রেজেন্ট করবে ওই একটি দিকের নাম, তখন কিন্তু সেখানে ক্যাপিটাল লেটার হবে, এইটা বুঝে নিতে হবে। যাই হোক, এই জিনিসগুলি আমরা খেয়াল করব পাংচুয়েশন মার্কস নিয়ে যখন কাজ করব। তখন আমরা এক্সাম্পল হিসাবে বা যেহেতু এটা এতক্ষণ ধরে আমরা পড়লাম পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার ঠিক কোথায় কোথায় ব্যবহৃত হয় এইগুলি নিয়ে পড়লাম, তো এইগুলির একটি থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন যদি আমরা করতে চাই, যে আমাদের বোঝাটা কেমন হলো, কতটা পাকাপোক্ত হলো, সেটার জন্য আমরা কিছু প্রশ্ন নিয়ে কাজ করতে পারি। যেমন এখন এই মুহূর্তে আমরা 2018 সাল এবং 2019 সালের তোমাদের এইচএসসির দ্বাদশ শ্রেণীতে যে বোর্ড কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু আমরা আলোচনা করি। তবে এই ক্লাসে হয়তো আমাদের আজকে সময় হবে না, আমরা পরবর্তী ক্লাসে আমরা পাংচুয়েশন মার্কসের এই বোর্ড কোয়েশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। আমি যেগুলি বললাম সেগুলিকে একটুখানি তোমরা আবার শোনো, তোমাদের সাথে যে বই আছে সেগুলিকেও সেখানেও দেখো, বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, সেগুলি একটু নিজেদের মতো করে চর্চা করো, তাহলে এটা বরং আরও পাকাপোক্তভাবে তোমার মস্তিষ্কে গেঁথে যাবে, ভোলার সম্ভাবনাটাও কম থাকবে। কারণ যত বেশি আসলে আমরা জানি কম বেশি সবাই, কিন্তু ভোলার এই যে সম্ভাবনাটা বেড়ে যায় কখন, যখন আমাদের চর্চার অভাবে। কাজে আমরা যত বেশি এটি প্র্যাকটিস করব তত বেশি এটা আমাদের মাথায় গেঁথে বসবে। এই সময়গুলিতে তোমরা এভাবেই কাজে লাগাও, খুব একটা চাপ না নিয়ে মোটামুটি একটু সময় নিয়েই তোমরা ধরো আজ যেমন আমরা পাংচুয়েশন মার্কস নিয়ে কাজ করলাম, তোমরা বোর্ডের অন্তত 4টা সময়ের, 4টা সালের বা 4টা বোর্ডের প্রশ্ন নিয়ে তোমরা একটা সিটিংয়েই বসে কাজগুলি করো, তাহলে এটা তোমাদের অনেক ভালো করে মনেও থাকবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু চট করে ধরা পড়বে। ঠিক আছে, তাহলে এটুকুই থাক। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা কোনো বিষয় নিয়ে আসব এবং এটি নিয়েও আরেকদিন আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।